মানি না মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানব না করছে? মাননীয় প্রধানমন্ত্রী মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। আজকে আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর মন খারাপ। প্রধানমন্ত্রী আজকে মন খারাপ করে বলেছেন কক্সবাজারে যে বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। মানি না মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানব না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করতো। ঠিক শুনেছেন না, দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোন রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। আজকে আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী আপনার মুখে এই ধরনের পাতলামি মোনাকা মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমূলে আগ্রহ উৎপাদন করেন। বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব, বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। আপনি এভাবে একের পর এক বিভ্রান্তি তৈরি করছেন। আপনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না। আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের মাধ্যমে একদলীয় বাকশালী শাসন কায়েম করবার চেষ্টা করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, গণভোটের মাধ্যমে বাংলাদেশের 70% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে, সংবিধান সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটাই বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ বক্তব্যের পয়েন্ট হলো যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে দিল্লির দাসত্ব এবং গোলামীর শৃঙ্খলকে ভেঙে 2024 সালের জুলাই যোদ্ধারা বাংলার মাটিতে নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। আজ বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে আবার সেই স্বাধীনতার সূর্য বাংলার আকাশ থেকে অস্তমিত যাওয়ার উপক্রম হয়েছে। সীমান্ত বন্ধ হচ্ছে, আর আমাদের শিলংয়ের মন্ত্রী সাহেব তিনি শিলংয়ে আমাদের সীমান্তে হত্যাকাণ্ডকে ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলছেন যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা করলে সেটা নাকি সীমান্ত হত্যা নয়। আমরা জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই। বিজেপি বাহিনীকে বলবো, বাংলার মানুষ তোমাদের সাথে আছে, বীর বিক্রমে আমার বাংলার প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে তোমরা রক্ষা করবে। আমার সর্বশেষ বক্তব্য, আপনারা দেখেছেন সাম্প্রতিক বাংলাদেশের জন্য
ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার সর্বশেষ এজেন্ডা হিসেবে বিজেপির একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে তাদের কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয়েছে। তিনি বাংলাদেশে এসে 1,140 কোটি আর বাংলাদেশের 20 কোটি মিলিয়ে 160 কোটির এক আকাশ আর এক বাতাসের গান গেয়েছেন। গল্প মনে পড়ে যায়, ছোটকালে আমরা পড়েছিলাম, কুকুর এসে, শৃগাল এসে মোরগের সাথে বন্ধুত্ব পাতাতে চায়। বলে শৃগাল মোরগকে বলে, এসো আমরা দুইজন উজু করে নামাজ পড়ি। উজু করে নামাজ পড়ার বাহানায় শৃগাল মোরগকে ভক্ষণ করবে, এই হলো তার প্রত্যাশা। মোরগও চালাক, বলে যে ঠিক আছে আপনি উজু করেন, আমি গাছের ডালে উঠে আজান দেই। মোরগ যখন আজান দিয়েছে, মোরগের আজানের ডাক শুনে কুকুর আসতেছে। এবার শৃগাল পালায়, বলে যে ইমাম সাহেব নামাজ পড়বেন না? কয় না, আমার উজু ছুটে গেছে, আমি উজু করে আসি। আসেন, 140 কোটি আর 120 কোটির শুধু খাদির নয়, অখণ্ড ভারত প্রতিষ্ঠার আপনাদের স্বপ্নকে আমরা দিবা স্বপ্নে পরিণত করে দেব। কেন শুধু ভারত আর বাংলাদেশের খাতির মরতে চান? আমরা বলতে চাই, সেই মুসলিম শাসন আমলের আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান সহ, কাশ্মীর সহ, স্বাধীন বাংলাদেশ সহ গোটা উপমহাদেশ জুড়ে যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চান, যদি মুসলমানদের স্বার্থকে যদি আপনারা গিলে খাওয়ার চেষ্টা করেন, গোটা উপমহাদেশ জুড়ে মুসলিম জাগরণ হবে, ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের স্বাধীনতার উপর যদি, সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসতে চায়, সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এবং 24 জুলাই বিপ্লবের ভিত্তিতে 47, 71, 24 চেতনার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার চলমান সংগ্রাম ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করতে প্রস্তুত থাকবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী চট্টগ্রামবাসী, শ্রদ্ধেয় চট্টগ্রামবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট, বর্ষিয়ান রাজনীতিবিদ, চট্টলার মাননীয় প্রধানমন্ত্রী মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। যেই গ্যাসের দাম 700 টাকা বৃদ্ধি করা হয়েছে, তার জন্য বিরোধী দল রাজপথে নেমেছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেখানে বক্তব্য দিয়েছেন যে বিরোধী দল আজকে রাজপথে স্লোগান দিচ্ছে বাজেটের বিপক্ষে। এর কারণ নাকি মদের দাম বৃদ্ধি করা হয়েছে, তার কারণে আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। যেই গ্যাসের দাম 700 টাকা বৃদ্ধি করা হয়েছে, তার জন্য বিরোধী দল রাজপথে নেমেছে। আজকে জানুয়ারি মাসে যখন পেট্রোলের দাম ছিল 120 টাকা, সেই দাম যখন 145 টাকা হয়েছে, তখন আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। আপনি বলছেন মদের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার বাজেটে তো মধুর দামও বৃদ্ধি করা হয়েছে, এটা কেন বলেন না? আমরা উদারত আহ্বান রাখতে চাই জাতির কাছে, আজকে আমরা বিরোধী দল জন্য বিরোধিতা করছি না, আমরা জনগণের জন্য বিরোধিতা করছি। প্রধানমন্ত্রীর মন খারাপ। প্রধানমন্ত্রী আজকে মন খারাপ করে বলেছেন কক্সবাজারে যে বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই,
ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। একটা বাজেট দিয়েছেন, যেই বাজেটকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে বিভিন্ন দেশ থেকে। ফলে এই বাজেটের সমালোচনা, যৌক্তিক সমালোচনা বিরোধী দল হিসেবে আমাদেরকে করতেই হবে। আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে দেশে সুশাসন, স্বচ্ছতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। আজকে হারে হারে বাংলাদেশের জনগণ সেটা দেখতে পাচ্ছে। ব্যাংক দখল শুরু হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংকে নতুন করে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। আপনি যতই অস্বীকার করুন না কেন, আমরা জানি এস আলমের গাড়িতে চড়ে কে বাংলাদেশে সংবর্ধনা নিয়েছিল। এস আলমকে কারা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের জনগণ জানে। ইসলামী ব্যাংককে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটাও বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের জনগণ জানছে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। বিদ্যুতের দাম নজিরবিহীন ভাবে বৃদ্ধি করা হয়েছে। গ্রামে গঞ্জে কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, দিনে 8 বার 10 বার করে লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের দাম এই সরকারকে বাড়াতে হবেই, কারণ এই সরকার আওয়ামী লীগের সরকারের করা অসম চুক্তিগুলো এখনো বহাল রেখেছে। আপনি আদানির চুক্তি আপনাকে বাতিল করতেই হবে, না হলে আপনি বিদ্যুতের দাম কোনোদিনই বাংলাদেশে কমাতে পারবেন না। ফলে আপনি আদানির চুক্তি বহাল রাখবেন, আপনি ইসলামী ব্যাংককে নতুন করে ইসলামের হাতে তুলে দিবেন, আপনি দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো ধরনের সংস্কার করবেন না, আর আপনার বাজেটকে বিরোধী দল প্রশংসা করবে, এটা বিরোধী দল থেকে অনেক বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে। ফলে সরকারের কাছে আমরা বলবো যে বাজেট দিয়েছেন, এই বাজেট বাংলাদেশের জনগণের কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে। পুলিশ সংস্কার করতে হবে, দুদক সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে। গতকালকে এই খবর দেখলাম যেই আপনাদের চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে দিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। ফলে এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে। সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। ফলে সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। জনসংশ্লিষ্ট ইস্যুতে বিরোধী দলকে সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি গত 2-1 দিন আগেই বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার এসেছে, এবং আমরা গতকালকে মৌলভীবাজারে